আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নিতে যাচ্ছি। আশা করি আমার এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো আচ্ছা শিক্ষার্থীরা, ধরো এই যে আমার মাথার উপরে ফ্যান চলছে, অথবা এই রুমটাতে লাইট জ্বলছে, অথবা ধরো আমি এই যে ল্যাপটপটা চালাচ্ছি, অথবা এই যে ধরো আমার হাতে মোবাইল আছে এটা চালাচ্ছি। এছাড়াও আমরা টিভি চালাই, রেডিও চালাই, হিটার চালাই, মোটর চালাই। এগুলো চালাতে আমরা কি ব্যবহার করি, অর্থাৎ কিসের সাহায্যে এগুলো চলে? এটা আমরা সবাই জানি। এগুলো চলে কিসের সাহায্যে বলতো? হ্যাঁ, বিদ্যুতের সাহায্যে। আবার এই যে দেখো, এটি কি বলতো? এটি একটি চুম্বক। আমার হাতে এটি একটি চুম্বক। এরকম আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ এবং চুম্বকের বহুবিধ ব্যবহার আছে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। তাহলে এটি তোমাদের বইয়ের 10ম অধ্যায়ে আছে। অধ্যায়টির নাম ও চুম্বকের ঘটনা। তাহলে চলো এবার আমরা শুরু করি। এই পৃথিবীতে যতগুলো পদার্থ আছে সবগুলো পদার্থ কিন্তু পরমাণু দিয়ে গঠিত। এই পরমাণু আবার 3টা উপাদান দিয়ে গঠিত। 3টা উপাদান কি আমরা একটু দেখে নেই। এক হচ্ছে প্রোটন, 2 ইলেকট্রন এবং 3 নিউট্রন। অর্থাৎ পরমাণুর 3টা উপাদান হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, নেগেটিভ চার্জযুক্ত। এবং এই নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই, অর্থাৎ সে পজিটিভ অথবা নেগেটিভ কোনোটাই না। তো এখন আমরা বোর্ডে একটি পরমাণুর গঠন দেখি। এটা হচ্ছে চিত্র পরমাণুর গঠন। এখন এই পরমাণুর এই মাঝখানটাকে বলে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন। আর এই চারপাশে এই বৃত্তাকার বস্তুটিকে বলে কক্ষপথ, এবং এই কক্ষপথে থাকে ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা ছোট হাতে ই দ্বারা দেখাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রন এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন। এখানে একটা মজার বিষয় হলো, পরমাণু নিজেই কিন্তু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক, পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জই প্রদর্শন করে না। এর কারণ হচ্ছে একটা পরমাণু, চিত্র পরমাণু, একটা পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে এর চতুর্পার্শ্বের কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। অর্থাৎ এখানে যদি 2টা প্রোটন থাকে এই কক্ষপথেও 2টা থাকবে। তো এই কারণেই পরমাণু সাধারণত চার্জ নিরপেক্ষ হয়। অর্থাৎ আমি আবার বলছি যে একটা পরমাণু এই কারণে চার্জ নিরপেক্ষ হয় যে এর নিউক্লিয়াসের ভেতরে ঠিক যতগুলো প্রোটন থাকে বাইরের কক্ষপথগুলোতে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, যার জন্য পরমাণু নিজে চার্জ নিরপেক্ষ। কিন্তু যখন দুটো পদার্থকে ঘর্ষণ করা হয়, অর্থাৎ দুটো পদার্থকে যখন ঘষা হয়, তখন এক পদার্থ থেকে ইলেকট্রন আরেক পদার্থে চলে যেতে পারে। যেমন আমরা যদি একটা কাচের বোতলকে একটা সিল্কের কাপড় দ্বারা ঘষি বা ঘর্ষণ করি, তাহলে দেখা যায় যে
কাচের বোতল থেকে ইলেকট্রন অর্থাৎ কাচের বোতলের ইলেকট্রনকে সিল্কের পদার্থ কাচের বোতলের ইলেকট্রনকে আকর্ষণ করে, তখন কাচের বোতল থেকে ইলেকট্রন সিল্কের পদার্থে চলে যায় এবং সিল্কের পদার্থে ইলেকট্রনের আধিক্য হয়। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে চার্জ বা আধান এটা কখনো সৃষ্টি হয় না, শুধুমাত্র এক পদার্থ থেকে আরেক পদার্থে যেতে পারে। এতে করে কাচের বোতলটি কিন্তু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ পজিটিভ চার্জে চার্জিত হয় এবং সিল্কের কাপড় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। আচ্ছা, এবার আমরা তিনটি পদার্থ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ এবং অর্ধ পরিবাহী পদার্থ। কি কি পদার্থ তিনটি? পরিবাহী পদার্থ, অর্ধ পরিবাহী অপরিবাহী তিনে অর্ধ পরিবাহী অর্থাৎ তিনটি পদার্থ কি কি? পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ এবং অর্ধ পরিবাহী পদার্থ। তাহলে প্রথমেই আমরা দেখি পরিবাহী পদার্থটা কি। পরিবাহী পদার্থ হচ্ছে পরিবাহী পদার্থে ইলেকট্রন সমূহ সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে। যেমন ধাতুর মধ্যে আছে কপার, সিলভার, অ্যালুমিনিয়াম। আবার যদিও বা কার্বন অধাতু, কিন্তু কার্বনের একটি রূপভেদ আছে, তার নাম হচ্ছে গ্রাফাইট। কি নাম? গ্রাফাইট। এই অধাতু গ্রাফাইট সে কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। এরপর আমরা দেখি অপরিবাহী পদার্থ কি। অপরিবাহী পদার্থের ইলেকট্রন সমূহ সহজেই এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে না। এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যেতে পারে না, সেটা হচ্ছে অপরিবাহী পদার্থ। আবার অপরিবাহী পদার্থকে যদি ঘষা হয় তাহলেও কিন্তু এটা পরিবাহী পদার্থে পরিণত হয়। এছাড়াও অপরিবাহী পদার্থের মধ্যে যদি ইলেকট্রন যুক্ত হয় অথবা বর্জিত হয় তাহলেও কিন্তু অপরিবাহী পদার্থ চার্জযুক্ত হয়ে যায়। অপরিবাহী পদার্থের কয়েকটি উদাহরণ হচ্ছে প্লাস্টিক, রাবার, গ্লাস, এগুলি সবই হচ্ছে অপরিবাহী পদার্থ। আচ্ছা, এবার আমরা দেখি অর্ধ পরিবাহী পদার্থ কি। এখন নিম্ন তাপমাত্রায় একটা অর্ধপরিবাহী পদার্থ কিন্তু অপরিবাহী পদার্থের মতো আচরণ করে। আবার যদি তাপমাত্রা বেড়ে যায়, কার তাপমাত্রা বেড়ে যায়? যদি অর্ধপরিবাহী পদার্থের তাপমাত্রা বেড়ে যায় তাহলে এটা কিন্তু আবার পরিবাহী পদার্থের মতো আচরণ করে। এখন অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। তাহলে এখন আমরা জানবো আধান বা চার্জের ধর্ম সম্পর্কে। আধান বা চার্জের ধর্ম। তো আমরা একটি ছোট্ট পরীক্ষার সাহায্যে আধান এবং চার্জের ধর্ম জানব। তো আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন হবে দুটি বেলুন, সুতো, কিছু কাগজের টুকরা এবং একটা সিল্কের বা পশমির কাপড়। এখন আমি বেলুন দুটিকে ফুলিয়ে সুতা দিয়ে এরকম বেঁধে নিলাম। এখন একটা বেলুন আমি এখানে রাখি, আর এখানে কিছু কাগজের টুকরা নিয়েছি, এগুলো এখানে থাক। এখন আমরা একটা বেলুনকে এই কাপড়ে কিছুক্ষণ ঘষবো। দেখো, এই যে বেলুন কাগজের টুকরাগুলো বেলুনের গায়ে লেগে যাচ্ছে, যে দেখেছো বেলুনের গায়ে লেগে যাচ্ছে। এর কারণটা কি জানো?
এর কারণটা হচ্ছে বলবো লেগে যাচ্ছে, কাগজের টুকরাগুলো বেলুনের গায়ে লেগে গেছে। এটা কেন হলো? কারণ এই যে আমরা বেলুন দিয়ে কাপড়টাকে ঘষলাম, ঘষার ফলে বেলুনের ভেতরে চার্জ উৎপন্ন হয়েছে এবং বেলুনের এই চার্জই কাগজের টুকরাগুলোকে কি করছে? আকর্ষণ করছে। এখান থেকে আমরা আরো একটা জিনিস জানলাম যে ঘর্ষণের ফলে বস্তুতে কি উৎপন্ন হয়? চার্জ উৎপন্ন হয়। এখন আমরা আরেকটা বেলুনকে, এই বেলুনটা রাখি। এখন আমরা আরেকটা বেলুনকে এই সিল্কের কাপড় দ্বারা কিছুক্ষণ আমরা ঘষি। দেখো, এখন ঘষে আমরা এই বেলুনটাকে এই কাপড়ের সাথে একটু চেপে ধরি। এখন দেখি যে সিল্কের কাপড়টা বেলুনকে আকর্ষণ করছে, অর্থাৎ বেলুনটা সিল্কের কাপড়ের গায়ে, আমি আলগা করে ধরলেও এটা সিল্কের কাপড়ের গায়ে লেগে যাচ্ছে। তার মানে ঘর্ষণের ফলে এই বেলুনে এবং সিল্কের এই কাপড়টাতে দুটাতেই চার্জ উৎপন্ন হয়েছে, কিন্তু দুইটা একই রকম চার্জ না, অর্থাৎ দুই ধরনের চার্জ। এর মধ্যে একটি ধনাত্মক চার্জ এবং আরেকটা ঋণাত্মক চার্জ, যার জন্য এরা পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে। এখন আমি এই দুইটা বেলুনকে আবারও একসাথে এই কাপড়ের উপরে ঘষি। কিছুক্ষণ আমরা ঘষবো। কিছুক্ষণ ঘষার পরে এখন এই বেলুন দুইটাকে আরেকটু ঘষে নিই, কিছুক্ষণ ঘষার পরে আমরা এখন বেলুন দুইটাকে কাছাকাছি নিয়ে আসি, কিন্তু দেখি বেলুন দুইটা কিন্তু একটা অপরটাকে বিকর্ষণ করছে। একটা থেকে দেখো নিয়ে আসছে কিন্তু দূরে সরে যাচ্ছে, একটা থেকে দেখো দূরে সরে যাচ্ছে। এর কারণ হচ্ছে দুটো বেলুনকে আমি যখন এই কাপড়টা দিয়ে ঘষে নিলাম তখন দুইটা বেলুনে কিন্তু চার্জ তৈরি হয়েছে, কিন্তু একটা বেলুনে তৈরি হয়েছে পজিটিভ চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জ এবং আরেকটাতেও ঠিক একই চার্জ তৈরি হয়েছে, সেটাও হচ্ছে ধনাত্মক চার্জ। অর্থাৎ দুইটা বেলুনে একই ধরনের চার্জ তৈরি হয়েছে, যার জন্য এরা কি করছে? পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে এখন কিন্তু আমরা এই ছোট্ট পরীক্ষাটার সাহায্যে সহজেই কিন্তু বুঝে গেলাম চার্জের ধর্ম সম্পর্কে, অর্থাৎ চার্জের ধর্ম আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা একটু বোর্ডে লিখি, অর্থাৎ সমধর্মী চার্জ, আমরা বোর্ডে একটু লিখি। 1 নাম্বার ধর্ম, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ আমি আবার একটু ব্যাখ্যা করি যে আমরা যখন বেলুন দুইটাকে কাছাকাছি নিয়ে এসেছিলাম, কারণ এদের মধ্যে ছিল সমধর্মী চার্জ, তখন এরা পরস্পরকে কি করেছিল? বিকর্ষণ করেছিল। আবার আমরা যখন পশমি কাপড় অর্থাৎ এই সিল্কের কাপড়টা এবং বেলুনটাকে যখন কাছাকাছি নিয়ে এসেছিলাম তখন কিন্তু এরা পরস্পরকে আকর্ষণ করেছিল, কারণ এদের চার্জটা তখন ছিল বিপরীতধর্মী। তাহলে আমরা এভাবেই একটি পরীক্ষার সাহায্যে সহজেই জেনে নিলাম চার্জের ধর্ম। তাহলে তোমাদের জন্য আমি ধর্ম দুইটি অর্থাৎ চার্জ বা আধানের ধর্ম দুটি আবারও বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। আবার বলছি যে দেখো, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ দুইটা যদি পজিটিভ হয় তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, অথবা দুইটা যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু এরা পরস্পরকে বিকর্ষণ করবে। দ্বিতীয় সূত্রটি, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এদের মধ্যে একটা যদি পজিটিভ হয় এবং অপরটি যদি নেগেটিভ হয় তাহলে এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো চার্জের ধর্ম? তাহলে এখন আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের মূল্যায়ন করছি, তোমরা ঝটপট খাতায় প্রশ্নগুলো লিখে ফেলো। আমি জানি আমার এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে অবশ্যই আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এখন আমরা একটু দেখে নেই প্রশ্নগুলো কি কি। 1, পরমাণু কি কি উপাদানে গঠিত হয়? পরমাণু কি কি উপাদানে গঠিত হয়? 2 নাম্বার প্রশ্ন,
পরমাণু কেন চার্জ নিরপেক্ষ হয়? পরমাণু কেন চার্জ নিরপেক্ষ হয়? 3 নাম্বার প্রশ্ন, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? আমি আবার বলছি, আমি জানি না তোমরা আমার লেখাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা, এজন্য আমি আবার বলছি, পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে? তোমরা এর উত্তরগুলো খাতায় লিখে ফেলো এবং এটা আমাকে দেখাবে। এবার তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা বাড়ি কাজটি সুন্দরভাবে খাতায় করবে এবং স্কুল খুললে এটা আমাকে দেখাবে। তাহলে আমরা দেখি বাড়ি কাজটা কি। বাড়ি কাজ, আমাদের প্রথম প্রশ্ন, ধাতু কেন বিদ্যুৎ পরিবাহীর ন্যায় আচরণ করে? ব্যাখ্যা করো। আমি আবার বলছি, ধাতু কেন বিদ্যুৎ পরিবাহীর ন্যায় আচরণ করে? ব্যাখ্যা করো। 2 নাম্বার প্রশ্ন, সহজ একটি পরীক্ষার সাহায্যে কোন পদার্থে চার্জের উপস্থিতি প্রমাণ করো। আবার বলছি, সহজ একটি পদার্থের সাহায্যে কোন পদার্থে চার্জের উপস্থিতি প্রমাণ করো। আশা করি বাড়ির কাজটা তোমরা সুন্দর করে নিয়ে আসবে। তবে আজকে এ পর্যন্তই। তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি আগামীতে আরেকটি ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব, এ আশা রাখছি। ধন্যবাদ।